Every day, our thumbs move faster than our thoughts. আমরা স্ক্রোল করি, সোয়াইপ করি, কনজিউম করি, কিন্তু এই রুটিনের পিছনে একটা সায়েন্টিফিক রেভলিউশন চলছে। দ্য হিউম্যান মাইন্ড ইজ বিইং রিডিজাইনড। আমাদের অ্যাটেনশন ক্রমশ কমে যাচ্ছে, আমাদের ইমোশনস রিওয়ায়ার হয়ে যাচ্ছে, আমাদের লার্নিং রিশেপ হয়ে যাচ্ছে। আর এই সব কিছু হচ্ছে আমাদের মস্তিষ্কের ভেতরে। টেকনোলজি ইজ রেসিং অ্যাহেড, কিন্তু আমরা কি কনসিয়াসলি ইভলভ হতে পারছি? মেশিনস আর গেটিং স্মার্টার, কিন্তু তার সাথে আমরা কি ওয়াইজার হতে পারছি? উই স্ট্যান্ড অ্যাট দি এজ অফ এ নিউ এভলিউশন, দ্য এজ অফ দ্য ডিজিটাল ব্রেন। আর এই ফিউচারের জার্নিতে আমাদের গাইড করতে আসছেন একজন ভিশনারি, যিনি সব সময় শিখিয়েছেন কোয়েশ্চেন, রিফ্লেক্ট, গ্রো। প্লিজ ওয়েলকাম ডক্টর সুভাষ চন্দ্র। থ্যাংক ইউ very much. Please, বসুন। How many of you are computer students? Okay, good. তাহলে আপনাদের উত্তরটা কি? What is this digital technology doing to you, to your brain, to your learning? What do you feel? আজকে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি, তাহলে it will scare you, me and everybody here. সেই কারণে আমি এটাই বলবো যে আমরা এবার শুধুমাত্র আজকের এই বিষয় নিয়েই কথা বলবো। আসলে এই ডিজিটাল টেকনোলজি কিভাবে পৃথিবীকে বদলে দিচ্ছে, আমাদের ব্রেনে তার কি প্রভাব পড়ছে, আমাদের ভাবনা চিন্তায় আর শিক্ষাক্ষেত্রে, এটাই আজকের সাবজেক্ট। কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, কিভাবে ভাববো, শিখবো এবং করব। এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবার তোমরা প্রশ্ন করো। স্যার, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইন্টারনেট আমাদের ব্রেনে ইফেক্ট করছে। সো ইনস্টেড অফ পিপল, আমাদের ফোন আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে এখনকার জীবনে। যা কিছুই ঘটে থাকে না কেন সেটা আমরা সঙ্গে সঙ্গে ইন্টারনেটে শো করি, আমাদের আনন্দের মুহূর্ত আমরা ইন্টারনেটে দেখাই, কিন্তু সত্যি বলতে আমরা বাস্তব জীবনে মোটেও খুশি নই। এটা আমাদের খুব বাজেভাবে ইফেক্ট করছে আমাদের ব্রেনে আর আমাদের রোজকার জীবন এবং কাজে। Yes, it is. But what will you do? Are you happy with it? একটা সময় পর আমার মনে হয় যে আমি আমার ফোনের সঙ্গে মোটেই খুশি নই, এবং সত্যি বলতে আমার নিজের সঙ্গেও অনেক বেশি এডিক্টেড ফিল হয়, আমার অনেক বেশি এডিকশন হয়ে যায়। পড়ার সময় আমি কনসেন্ট্রেট করতে পারি না পুরোপুরি ভাবে। তো এটাই হলো আসল কারণ। কোন বিষয়ে কনসেন্ট্রেট করতে পারো এখন? পড়াশোনায় তো করতে পারো না, কারণ পড়াশোনা তো খুব বোরিং একটা সাবজেক্ট। কোন বিষয়ে কনসেন্ট্রেট করতে পারছো? স্যার, বলতে গেলে কোনো বিষয়ের উপরেই নয়। আজকের দিনে আমরা এইরকম একটা ডিজিটাল এরিনাতে আমরা প্রায় সবাই সেভাবে কোনো বিষয়ের উপরে কনসেন্ট্রেট করতে পারছি না। স্যার, আমার প্রশ্ন হচ্ছে ডিজিটাল ব্রেন বলতে আমরা ঠিক কি বুঝি? ডিজিটাল ব্রেনের যেটা আসলে কনফিউজড, সেটাই আসল অর্থ ডিজিটাল ব্রেনের। হ্যাঁ স্যার। আজকের দিনে এমনটাই হচ্ছে যে আমরা যেসব ডিজিটাল সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে, সেগুলোকে আমাদের ব্যবহার করা উচিত ইন ক্রিয়েটিভিটি, ইন ক্রিয়েশন, কিন্তু আমরা সেগুলো অ্যাডপ্ট করে নিয়েছি। এটাই তফাৎ, অ্যাডপশন ভার্সেস ক্রিয়েশন। যেদিন তোমরা ডিজিটাল টেকনোলজিকে ব্যবহার করবে কোনো কিছু সৃষ্টির জন্য বা গঠনমূলক কাজ, মানে এমন কিছু যা তোমরা সত্যি করতে চাও, তাহলেই সেটা ঠিক কাজ হবে, তোমরা কনফিউজড হবে না। স্যার, আমার প্রশ্ন হলো আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং আর হিউম্যান ভ্যালুকে আমরা হারিয়ে ফেলছি। তো স্যার, এই ব্যাপারে আপনি কি বলতে চান? তোমরা সবাই বিসিএ স্টুডেন্ট। ইয়েস স্যার। তোমরা স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, কলেজের এডিশনে এখন তোমরা স্পেশালাইজেশন করছো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে।
তোমরা এটা তো জানো যে কোনগুলোকে আমরা অ্যাসেট বলে থাকি, লায়াবিলিটিস কি হতে পারে। যা আমাকে লাভ দেবে সেটা অ্যাসেট, যেটা আমাকে পেছনে টানে, আমাকে ড্র্যাগ করে সেটা লায়াবিলিটি। ব্যালেন্স শিটেও দুটো সাইড থাকে, একটা অ্যাসেটস আর একটা লায়াবিলিটি। এটুকু তো জানো তোমরা। তো আজকের দিনে আমি একজন বিজনেসম্যান, তো আমি খুব সিম্পল ভাষাতে, যদি খুব সিম্পল ভাষায় এটা বলি যে ডিজিটাল টেকনোলজি আমাদের সঙ্গে কি করছে, আমাদের যে নিজেদের ন্যাচারাল অ্যাসেটস যেগুলো প্রকৃতি আমাদের দিয়েছে, সেই সমস্ত অ্যাসেটগুলোকে আমরা নন পারফর্মিং অ্যাসেটে পরিণত করেছি। তোমাদের মধ্যে কেউ বলবে যে কিভাবে আমরা এটা করে ফেলেছি? খুব সিম্পল ব্যাপার এটা। এই যে ব্রেন যেটা প্রকৃতি আমাদের দিয়েছে, এর মধ্যে কি আছে? কিছু ব্রেন সেলস আছে। যদি তোমরা কখনো কোনো বই নিয়ে পড়ো, যিনি একজন খুব ইন্টেলিজেন্ট, তিনিও, তোমাদের টিচাররা আছেন, প্রফেসররা আছেন, যারা তোমাদেরকে পড়ানোর আগে নিজেদেরকেই তাদের পড়ে দেখতে হয়। অনেক বিষয় থাকে যেটা ক্লাস নেওয়ার সময় মনেও রাখতে হয়। এমন অনেক মানুষের দেখা পাবে যারা ভীষণ সাকসেসফুল। তো যারা এই ধরনের সাকসেসফুল হতে পারেন, যারা খুব ইন্টেলিজেন্ট, তারাও নিজেদের ব্রেনের 20% বেশি ইন্টেলিজেন্সের ব্যবহার করতে পারেন না। আমাদের ব্রেনের 80% সেলস অলস থাকে বুদ্ধিমান মানুষদের, এমনকি আজকের দিনেও। আর যদি কেউ আমার মতো ডাল হয়, স্লো হয়, সে মাত্র 3-4%ই ইউজ করতে পারে। তো যে 20% ব্যবহার আমরা করতে পারতাম, আমার মনে আছে যখন আমি তোমাদেরই বয়সী ছিলাম, 17 বছর বয়সেই বিজনেস করা শুরু করে দিয়েছিলাম। তো আমি যদি তোমাদের মতো আমার 25 বছর বয়সের কথা ভাবি, সেই সময়ে আমি কমপক্ষে 2000 টেলিফোন নাম্বার মুখে মুখে বলে দিতে পারতাম। আর আজ আমার স্ত্রীর নাম্বারও আমার মনে নেই। তাই যে ব্রেন সেলের যে পাওয়ার যা প্রকৃতি আমাদের দিয়েছে, সেটাকে আমরা ব্যবহার করা ছেড়ে দিয়েছি। এইটাই সবথেকে বড় ড্যামেজ যেটা ডিজিটাল ডেভেলপমেন্ট আমাদের দিয়েছে। আরও অনেক জিনিস আছে যেগুলোর ক্ষতি আমাদের হয়েছে, আবার লাভও হয়েছে। তোমাদের মধ্যে এমন কেউ কি নিজেদের কোনো এক্সপিরিয়েন্স বলতে চাইবে যেখানে তোমাদের কোনো লাভ হয়েছে, ক্ষতি হয়েছে এই ডিজিটাল টেকনোলজির কারণে? যবে থেকে এআই এসছে, আমার কাছে দুনিয়াকে এক্সপ্লোর করা অনেক ইজি হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে। কারণ ল্যাঙ্গুয়েজ আর কোনো সমস্যা নয়, কারণ আমি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল ফিল করি ওই বাহ, ল্যাঙ্গুয়েজে খুব আমি ভালো। সবটা এইটা পেয়ে লাভ যাই। হয়েছে তোমার, এক্সপ্লোরেশন খুব ভালো হয়েছে। আপনি বলুন। স্যার, অ্যানিমালসদের জন্য আমি বলতে পারবো যে অনেক হেল্প হয়েছে। লাইক মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপস আছে। কোনো অ্যানিমাল যদি ইনজার্ড হয় বা কোনো কিছু হয়েছে, তো সঙ্গে সঙ্গে গ্রুপে মেসেজ চলে আসে, রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সময়টা অনেকটা বেঁচে যায় শুধুমাত্র টেকনোলজির জন্য। ওকে ওকে। স্যার, এর জন্য আমার এটাই সুবিধা হয়েছে যে আমার লার্নিং আর পড়াশোনায় অনেক হেল্প হয়েছে। কিন্তু একদিকে এটাই খারাপ যে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা সময় আমার ফোনের উপরে চলে যায়। এর জন্যই আমি ভালো করে পড়াশোনা বা অন্য কিছু করতে পারছি না, এক্সট্রা কিছুতে সময় দিতে পারছি না। আমি একবার একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিলাম। ইন্টারভিউ ডিসকাশনের সময় আমার মনে হলো যে খুব কনফিউজ ছেলেটি। ব্রাইট ইয়াং ম্যান বাট ভেরি কনফিউজড। ওকে জিজ্ঞেস করলাম যে তোমার স্মার্টফোন, মোবাইল ফোন আছে তোমার কাছে? একদম আছে স্যার। তো ওর হাতেই ছিল। ও আমাকে দিল ফোনটা। ওর স্ক্রিনে দেখি প্রায় 100টা অ্যাপ্লিকেশন রয়েছে, মেবি মোর দ্যান 100 অ্যাপ্লিকেশনস। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ভাই সবচেয়ে ভালো স্কিল কোনটা, তোমার মতে তোমার সবচেয়ে বড় ট্যালেন্ট কোনটা বলে মনে হয়? হোয়াট ইজ ইয়োর ট্যালেন্ট? স্যার, আই এম আ মাল্টিটাস্কার। তো আমি বললাম তুমি কিভাবে মাল্টিটাস্কার? তো বললো যে স্যার আমি একই সময়ে আমি 4-5টা অ্যাপ্লিকেশন একসাথে দেখতে পারি, আর তার পাশাপাশি যদি কল আসে সেটাও আমি রিসিভ করতে পারি। যখন মাঝে মধ্যে কোনো কল চলে আসে, যখন কোনো অ্যাপ্লিকেশন আমি কাজ করছি। কিন্তু স্যার একটা দুর্বলতাও আছে, আমি খুব কনফিউজ থাকি। কেন কনফিউজ? এই কারণেই হয়ে যায় কারণ আমি যখন অ্যাপ্লিকেশন দেখি সেই সময় আমি কোনো নিউজ পড়তে শুরু করে দিই। সেই নিউজ দেখে হঠাৎ আমার খেয়াল হলে অন্য একটা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই। তো মেজরলি ওর যে ফোনের স্ক্রিন, সেটাই দেখা গেল ওর কনফিউশনের আসল কারণ। তখন আমি ওকে বললাম যে ভাই, আমি তো চাকরি তোমায় দেব না, কিন্তু পরামর্শ দিতে পারি কি করে তুমি বদলে ফেলতে পারো নিজেকে তোমার দ্বিতীয় ভার্সনে।
সেই ভাষাটাই বলছি, বুঝতে পারছো তো? 2.0 ভার্সন 3.0 ডিজিটালের ভাষাই তো এটা নাকি? হ্যাঁ, তো তুমি 10 দিন মোবাইল ফোন ছাড়া একবার থেকে দেখে নাও, ইয়োর লাইফ উড বি মাচ বেটার। 10 দিন তুমি এটাই ভেবে নিও যে তুমি এমন কোনো জায়গায় আছো যেটা ডার্ক এরিয়া। ও 1 মাস বাদে আমাকে ফোন করতে শুরু করলো। আমার সেক্রেটারি আমাকে বললো যে স্যার ও তো পিছুই ছাড়ছে না, ও বলছে দেখা করতেই হবে। তো আমি বললাম ঠিক আছে, টাইম দাও, ডেকে নাও। তো লিটারালি এসে আমার পা ধরে নিল, আর তো ছাড়তেই চাইছিল না। বলছে স্যার আমি নতুন জীবন পেয়ে গেছি, আমি আর কনফিউজড নই, আর আমি বাবার বিজনেস জয়েন করে নিয়েছি, বাবাও খুশি, আমিও খুশি, আমরা আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাচ্ছি। জীবনে কনফিউশনে শেষ হয়ে গেল। তো রামধারী সিং দিনকর বলছেন এইরকম, ইস মনুজ কে হাত মে বিজ্ঞান কে ভি ফুল, शूल बनकर छूटते हैं शुभ धर्म अपना भूल। নিজের ধর্ম, নিজের কালচার ভুলে গিয়ে আমরা ওই ফুলগুলোকেও শুল বানিয়ে ফেলেছি, ফুলগুলোকেও কাঁটা বানিয়ে ফেলেছি। যদি সঠিকভাবে এটা বুঝতে হয় তাহলে এটা যেভাবে তোমরা কনজিউম করো এই ডিজিটাল টেকনোলজিকে, কনজিউম করার পরিবর্তে ওটাকে ইউজ করো ক্রিয়েট করার কাজে। ক্রিয়েশন, কনজাম্পশন, কালচার অ্যান্ড কন্ট্রোল। যদি এই 4টে শব্দ, এই 4টে সি মনে থাকে, কখনো যদি কনফিউশন হয় এই টেকনোলজি নিয়ে, এই ডিজিটাল নিয়ে, তোমাদের মন কনফিউজড হয়ে যায়, এগুলোকে মনে করে নিও, তোমাদের সমাধান এই 4টে সি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ইয়েস। আমি এটা জিজ্ঞেস করতে চাই যে আমরা আমাদের ট্রেডিশনাল লার্নিং আর ডিজিটাল থিংসকে ব্যালেন্স কি করে করব নিজেদের জীবনে। অনেক সময় আমরা আমাদের বাকি সব ফোন, ল্যাপটপ, ট্যাবের মধ্যে এতটাই বিজি হয়ে যাই যে নিজেদের লাইফকে ওর সাথে ব্যালেন্স করতে পারি না, আর মোস্ট অফ দ্য টাইম আমাদের ওর মধ্যেই চলে যায়। যখন এই ডিজিটাল টেকনোলজি শুরু হয়েছিল, মানে একেবারে শুরুর দিকে এই প্রযুক্তিগত উন্নতি শুরু হয়েছিল, এটা বলা যেতে পারে মানুষের বুদ্ধিকে আরো এক ধাপ এগোনোর জন্য হয়েছিল। আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো এটাই যে এটা যখন ইন্ট্রোডিউসড হয়েছিল তখন হিউম্যান ইন্টেলিজেন্সকে অগমেন্ট করার জন্য হয়েছিল, এক্সটেনশন করার জন্য। আমাদের মনে হলো যে আরে আমাদের যে ইন্টেলিজেন্স আছে সেটাতে আরো একটু অগ্রগতি হলো, আর একটু এগিয়ে নিয়ে যাওয়া গেল। এইটা জেনেই মানুষ কিন্তু কিছু ক্রিয়েট করা শুরু করেছিল। আজও আমি আবার আপনার কথা সূত্র ধরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি। আমরা আমাদের জিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা শুরু করেছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। কিন্তু ওটায় যদি রাইট কোয়েশ্চেন ফিড না করি, আমি সঠিক প্রশ্ন না করি ওই মেশিনকে, আমার কি চাই সেটা আমি ঠিক করে এক্সপ্লেন না করতে পারি, তাহলে তার রেজাল্ট খুব খারাপ হবে। এখন পড়াশুনো এটা নিয়েই চলছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেশিনই বলুন আর কম্পিউটারই বলুন, তাকে সঠিক প্রশ্নটা কি করে করা যেতে পারে, এটা নিজেই আসলে একটা পড়াশুনো করার বিষয় বা শেখার মতো বিষয়। তাই এই কারণে আমি বলেছি যে টেকনোলজিকে ব্যবহার করো সৃষ্টিমূলক কাজে, সেটাকে কনজিউম করার জন্য নয়। আজ আমরা এটাই করছি, আমরা কনজিউম করছি। আমাদের কাছে যখনই কোনো প্রশ্ন আসে আমরা সেটাকে কম্পিউটারে ফেলে প্রশ্ন করলাম, চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম, ওদিক থেকে যে উত্তরটা পেলাম আমরা সেটাকেই ঈশ্বরের বাণী মনে করে সেটাকেই সামনে এগিয়ে দিলাম। কিন্তু সেটাকে গভীরভাবে ভেবে দেখলাম না আমরা সেই উত্তরটাকে, না সেটাকে অ্যানালাইজ করলাম, না সেটাকে নিয়ে কোনো প্রশ্ন করলাম। কারণ আমাদের বিশ্বাস যে মেশিন যেটা বলছে সেটা ঠিকই বলছে। তো এই যে বিষয়গুলো কোনো কোয়েশ্চেন না করা, অ্যানালাইজ না করা, সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা, সেটা আমার মতে অনেকটা এরকম একজন স্টুডেন্ট যে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না সেই বিষয়ের প্রতি, যখন সেটা তার টিচার তাকে পড়াচ্ছেন, যার ফলে সেই স্টুডেন্ট মনে রাখতে পারছে না যে কি বিষয়ে পড়া হচ্ছিল, প্রফেসর কি শিখিয়েছেন,
তারপর সে এক্সামিনেশনের আগে ওই আনসারগুলোকে মুখস্থ করা শুরু করে দেয়, একবার, দুবার, তিনবার। এখানে উপস্থিত কেউ বলবে যে কতবার পড়ার পর তোমাদের মাথায় ঢোকে, তাহলে বোঝা যাবে। স্যার 10-15 বার তো হবেই। 10-15 বার তো লেগেই যায়। তোমরা খুঁজলে হয়তো এমন লোকও পাবে যে 20 বার পড়েছে, 50 বারও পড়তে হয়, তা সত্ত্বেও তাদের মগজে ঢোকে না। ঢুকে যায় স্যার, 10-15 বারের মধ্যে মাথায় ঢুকে যায়। আর কতদিন সেটা থাকে? স্যার 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা থাকে। খুব সৎ এই ছেলেটা, খুব সততার সাথে বলল। এটাই ঘটছে আমাদের সঙ্গে এই ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে। আমরা মানুষেরাই এই যা বানিয়েছে, যা আজকে সারা দুনিয়াতে চলছে, আর যেটা নিয়ে তোমরা বলছো যার কারণে তোমরা কনফিউজড, তার পেছনের কারণটা কি? তারা কি চায়? দেখো, আজকে যদি তোমরা হয়তো তোমাদের বেডরুমে শুয়ে আছো, তোমার ফোন বন্ধ, মানে এমনি বন্ধ, আসলে ফোনটা চালুই আছে। কোনো না কোনো ব্যক্তি কোথাও না কোথাও তোমার ঘরের মধ্যে কি ঘটছে সেটা সে জেনে যাচ্ছে। এই কথাটা তোমরা মানো কি না বলো। কোথাও হয়তো তোমরা দুজন বন্ধু বসে একসাথে কথা বলছো, একটু পরেই তোমরা দেখতে পাবে যে যে সাবজেক্ট নিয়ে তোমরা কথা বলছিলে সেটারই অ্যাডভার্টাইজমেন্ট আসতে শুরু করলো তোমার কাছে। তুমি খুব অবাক হয়ে গেলে, আরে ভাই, এ তো দারুণ ব্যাপার। তোমরা প্রশংসা করো সেই বিষয়টার। কি কারণে বলো তুমি? কি কারণে এই কাজগুলো করা হচ্ছে, আর কোথায় যাচ্ছি আমরা এই কারণে? স্যার ওরা চায় যে আমরা ওগুলোকে বেশি করে ইউজ করি। ওরা এটাই চায় যে আমরা যত বেশি ইউজ করব, ওরা তত বেশি ইনফরমেশন কালেক্ট করে আমাদেরকেই প্রোভাইড করতে পারবে। আসলে ওরা যে কাজগুলো করছে সেগুলো তাদের বিজনেসের জন্য। সবাই তোমার অ্যাটেনশন চাইছে, এটাই কিন্তু আসল কথা। আর ওরা ভালো করে জানে কি করে অ্যাটেনশন এনক্যাশ করবে। আর তোমরা তোমাদের এত বেশি অ্যাটেনশন দিয়ে ফেলছো যে নিজেদেরকেই ভুলে যাচ্ছ। পরিবারে একজন মানুষ আরেকজনের সঙ্গে কথা বলে না। এই কারণে আমি বললাম এই টেকনোলজিকে ব্যবহার করো সৃষ্টিমূলক কাজে, ভোগের জন্য নয়। আর আমাদের সাধারণ মানবিক মূল্যবোধগুলোকে ভুলে যেও না। তোমাদের নিজস্ব যে মানবিক মূল্যবোধগুলো, তোমাদের সংস্কৃতি যা তোমাদের শিখিয়েছে, যা তুমি বিশ্বাস করো, তোমার বিলিফ সিস্টেম, তা না হলে টেকনোলজি কিন্তু তোমাদের কন্ট্রোল করবে সম্পূর্ণভাবে। আর তোমাকে এতটাই কন্ট্রোল করবে যে তোমার একসময় আর ভালো লাগবে না। হয়তো ইতিমধ্যে অনেকেই তোমরা অপছন্দ করছো। স্যার আমরা এত কিছু ইম্প্যাক্টস দেখে নিয়েছি যে টেকনোলজি আমাদের উপর কতটা ইম্প্যাক্ট করছে, বাট আমরা আমাদের ডেলি লাইফে নিজেদের রুটিন কিভাবে শিডিউল করব, আমরা নিজেদের খেয়ালও রাখতে পারবো আর টাইম টু টাইম টেকনোলজির সাথে অ্যাওয়্যারও থাকবো। দিনের শুরুটা যেভাবে হয় তোমাদের, সেখান থেকেই এর আগেও আমি বলেছি এ কথা যে অন্য একটা সেশনে যে কোথাও একটা প্রথম পদক্ষেপ নিতে হবে। সবার প্রথমে তোমরা যখন সকালে উঠছো, ওঠার সাথে সাথেই আজকের এই সময়ে তোমাদের মধ্যে প্রথমে কতজনের হাত প্রথমে ফোনে যায়? কয়েকজন লজ্জা পাচ্ছে, বলতে চাইছে না। 99% মানুষের প্রথমে হাতটা নিজের মোবাইলের দিকে যায় আজকের দিনে, ঠিক কিনা বলো? অন্যদিকে আমাদের কালচারে কি আছে? আমাদের কালচার এটাই শেখায় যে উঠেই তারপর নিজের হাত দেখো। কি যেন বলে এটাকে? कराग्लिया वस्त्र लक्ष्मी कर मध्य सरस्वती कर मूल्य स्थितु ब्रह्मा प्रवाते कर दर्शनम। হ্যাঁ, এই অংশে লক্ষ্মী থাকেন, এই অংশে সরস্বতী থাকেন, এই অংশে ব্রহ্মা আছেন, ব্রহ্ম আছেন, ঈশ্বর আছেন। সেই কারণেই সকালে নিজের হাত দেখে তাদের দর্শন করো। তার বদলে আমরা কি করে থাকি? ফোনটা তুলে আমরা দেখি কি মেসেজ এসেছে, কাজ কি করার আছে আর কি করার নেই। তো আমরাই তো রাস্তা থেকে সরে এসেছি, তাই না? আমরা যদি শেকড়ের দিকে তাকাই তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে টেকনোলজির কথা বলা হচ্ছে না, সেও গোলাম হয়ে যাবে তোমাদের। স্যার আজকালকার বাচ্চারা বেশি ফোন ইউজ করে, ওরা অ্যাডিক্টেড হয়ে পড়েছে। ওদের ফিজিক্যাল গ্রোথ, মেন্টাল গ্রোথ কিছুই হচ্ছে না। আর কেউ যদি কোনো প্রশ্ন করে খিটখিটে হয়ে যাচ্ছে, মা বাবার কথা শুনছে না। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের মধ্যে থেকেই বলো এই প্রশ্নের উত্তর কে দিতে চাও? বলো দেখি, বলো, তুমি বলতে চাও, বলো। Yes, হ্যাঁ, sir. মাইক দাও। টফি ফফি দিয়ে ভুলিয়ে দেবে বাচ্চাদেরকে। মা বাবাদের অবস্থা তো এখন এটাই।
শুনতেই চায় না, ঘুষ দিয়ে ওরা বাচ্চাকে শুধু ফোন ভোলাচ্ছে। দিলেই তবে কথা শোনে। ফোন চাই সব আর সময়। কেউ কোনো সিরিয়াস উত্তর দিতে চাইবে এনার প্রশ্নের উত্তরে? খুব ভালো প্রশ্ন এটা। স্যার আমি এইটা বলতে চাই, উনি যে এক্ষুনি বললেন যে বাচ্চারা খিটখিটে হয়ে যাচ্ছে, ফোন দেখতে থাকে হ্যাঁ। সারাক্ষণ, ইভেন এটা বাবা মাদের জন্যই তো হয়ে থাকে। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ফোন দিয়ে দেয়, বাচ্চারা না খেলে তাদের হাতে ফোন দিয়ে দাও যে ফোন দেখতে দেখতে খেয়ে নেবে। যখন বাবা মা এইগুলো শেখাচ্ছে তাহলে বাচ্চারা তো করবেই। কোথাও না কোথাও দোষটা তো বাবা মারই, যে ছোটবেলা থেকে ওরা কি শেখাচ্ছে, কি ধরনের শিক্ষা পাচ্ছে বাচ্চারা। শুরু থেকে যদি বাচ্চাদের সেইভাবে বোঝানো হয় তাহলে সেটাই শিখবে বাচ্চারা। তো দেখুন, এটা খুব ভালো উত্তর দিয়েছো তুমি। তোমার জন্য অবশ্যই তালি বাজাবো। নাম কি তোমার? খুশি শর্মা। খুশি শর্মা। তুমি উত্তরে বললে যে খারাপ অভ্যাস বাবা মাই তৈরি করে দিচ্ছে, তাই এই সমস্যা আসছে। কথাটা ঘুরে সেখানেই চলে এলো, শিক্ষা। সেই মা বাবা কথাটাই তো ঘুরে ভালো এলো। শিক্ষাও দেয় স্যার। হ্যাঁ, মা বাবা তো ভালো শিক্ষাই দেওয়ার চেষ্টা করে, না, বাচ্চারা না, যদি না, নাই না। শোনে। কখনো কখনো বাবা মাও ভুল করেন। কি ভুল করেন? যে হয়তো কখনো কোনো ব্যক্তি চলে এসেছেন যার সঙ্গে বাবা দেখা করতে চাইছেন না, তখন তিনি বাচ্চাকে বলেন যে বাবা বলে দে গিয়ে যে আমি বাড়িতে নেই। ভুল করে অনেক সময় বাচ্চাও বলে দেয় যে বাবা বলেছে বাবা বাড়িতে নেই। তো শৈশব থেকে এই মিথ্যে বলার অভ্যেসটা করিয়ে দেওয়া হলো। তো এই কারণেই তো সমাজে বিভিন্ন বিকৃতি সৃষ্টি হচ্ছে না? এগুলোই তো কারণ। সেই সব বিকৃতির মধ্যে আমরা আরো একটা বিকৃতি জুড়ে দিয়েছি। আমি এটাই বলতে চাই যে ডিজিটাল টেকনোলজি বাদ দিয়ে এর থেকে আমরা দূরে তো থাকতে পারবো না। আজকের এই সময়ে আমরা হলাম একটা অবজেক্ট। টেকনোলজি আমাদেরকে করে তুলেছে একটা সাবজেক্টের মতো এবং আমাদের জীবনকে সহজ করেছে। যেমন একটা বাটন প্রেস করে আমরা সব কিছু হাতের নাগালে পাচ্ছি, কিন্তু অন্যদিকে এটা তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তোমার সাধারণ মানবিক মূল্যবোধ থেকে। ভেতর থেকে একজন মানুষ আজকের দিনে আনহ্যাপি। আই এম মেকিং দিস স্টেটমেন্ট। যদি আমাকে আপনাদের মধ্যে, এই আপনারা যে এতজন বসে আছেন, কোনো একজন মানুষ, পুরুষ অথবা মহিলা, এটা আমাকে বলে দিক যে আমার জীবনে আজকের দিনে কোনো দুঃখ নেই। তোমাদের মধ্যে কারা ডেইলি রেগুলার এক্সারসাইজ করো? ভেরি গুড, অনেকেই করে দেখছি। যেদিন তোমরা করতে পারো না সেদিন তোমাদের কিছু অন্যরকম মনে হয়? তুমি রেগুলার এক্সারসাইজ করে থাকো, হ্যাঁ স্যার। যেদিন করো না সেদিন কেমন মনে হয়? স্যার ওই দিন অলস বোধ হয়, নিজেকে অলস মনে শরীরের হয়। ভেতর কেমন একটা অস্বস্তি বোধ হয়, যেন মনে হয় কিছু একটা পাচ্ছে না। সেইটা পাওয়া যাচ্ছে না যেটা রেগুলার তুমি পাচ্ছিলে। হ্যাঁ স্যার। ব্রেনের কাজ কি? স্যার ব্রেনের কাজ হলো চিন্তা ভাবা, করা, বোঝা। সেটাকে বোঝা, হ্যাঁ স্যার। সেটাকে অ্যানালাইজ করা, কোনো সমস্যা এলে তার সমাধান বের করা, এই সবই ব্রেনের কাজ। হ্যাঁ স্যার। ব্রেন বলো বা মন বলো, দুটো বলা যেতে পারে একই কথা। হ্যাঁ স্যার। আমার অন্য একটা শোয়ে আগে আমি এ কথা বলেছি যে ব্রেনকে বশে আনো, কন্ট্রোল করো। নিজের মনের কন্ট্রোল তুমি এই মোবাইলকে দিয়ে দিয়েছো, টেকনোলজিকে দিয়ে দিয়েছো। এখন তোমার ব্রেনের সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। তো যেহেতু ব্রেনের ভালো করে ব্যবহার হচ্ছে না, তাই ধীরে 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 ব্রেন ডাল হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। আজকের দিনে স্ট্যাটিস্টিক্স আছে, বই খুলে দেখতে পারো, বা তোমরা চাইলে এটা ইন্টারনেটেও দেখে নিতে পারো। আজ 2025-এ শুধুমাত্র ভারতেই কত মানুষ ডিপ্রেশনের রোগে আক্রান্ত, আর 2000-এ কত ছিল? 20 বছরে এই সংখ্যাটা কতটা বেড়েছে যারা ডিপ্রেশনের সমস্যা নিয়ে ভুগছে। আজকের দিনে দাঁড়িয়ে কত মানুষ অ্যালজাইমার আর ডিমেনশিয়াতে ভুগছে। এর আগে 10 বছর আগে কত ছিল? এটা আমরা আজ দেখতে পাচ্ছি না, কারণ আমাদের মনে কোনো প্রশ্নই, কারণ আমাদের ব্রেন তো অ্যানালাইজ করা বন্ধ করে দিয়েছে, প্রশ্ন করা বন্ধ করে দিয়েছে। আপনি মিসেস রাওয়াত যেমনটা বললেন, বই ডাউনলোড করার ছিল, দেখার ছিল, সেটা আমি ফোনে ডাউনলোড করে নিয়েছি, কাজ সহজ হয়ে গেছে। হ্যাঁ, সেই বই পড়ে কতগুলো কথা তোমরা মনে রেখেছো? এটাও একটা আলাদা প্রশ্ন। বাচ্চাকে বসিয়ে রাখার জন্য তার হাতে যে মা বাবা ফোন ধরিয়ে দিল, যেমন একজন বলছিল যে বাচ্চা খাওয়ার সময় কাঁদছিল, তার হাতে একটা ফোন ধরিয়ে দিল যাতে সে ভালো করে ফোনটা দেখে, গেমটা খেলে, খাবারটা খেয়ে নেয়।
ওই খাবারটা হজম হবে না ওই বাচ্চাটা যতটা হওয়া উচিত। কারণ আমাদের সংস্কারে এটাই বলা আছে যে যখন তুমি খাবার খাচ্ছ না সেই সময় তুমি অন্য কথা বলবে বা অন্য কোনো কাজ করবে, খাবারের সম্মান দাও। ঈশ্বর তোমাকে যে খাবার দিয়েছেন, ভোজন দিয়েছেন, তাকে সম্মান করা শিখতে হবে। কারণ সে যখন এদিক ওদিককার কথা বলছে, মোবাইল দেখছে, গেম খেলছে, বাচ্চা তো সে খাবারটা খাচ্ছে না, শুধু তার ওই পেটটাই ভরা হচ্ছে। ইটস আ ফিজিক্যাল এক্সারসাইজ হুইচ ইজ বিং হ্যাপেনিং। স্যার, যেরকম আমাদের আপকামিং ডেভেলপার আর প্রোগ্রামাররা আছেন, তো আমাদের ক্রিয়েশন আর কনজামশনের কথা আপনি বললেন, যদি আমাদের ক্রিয়েশনই এরকম হয় যে লোক ওটাকে কনজিউম করবে, নিজে টাইম দেবে, তবেই আইটি কোম্পানিগুলো ওতে প্রফিট পাবে। তো আমাদের ক্রিয়েশন আপকামিংও এরকমই থাকবে, যতক্ষণ না সেটা লোক কনজিউম করবে ততক্ষণ আমাদেরই লস হবে। না না, তুমি একজন কোডার হিসেবে তোমাকে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, আর মানে একটা প্রবলেমেটিক স্টেটমেন্ট, একটা সমস্যা দেওয়া হয়েছে যে এইটা একটা প্রবলেম, এটাকে সলভ করার একটা কোড লেখো। ইউ আর ডুইং দ্যাট পার্ট। বাট স্যার, এই যে অ্যাপস হয়, অ্যাপ্লিকেশন থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ওতে যতক্ষণ টাইম কনজিউমিং হবে না লোকেদের, এই যে রিলসে ভিউয়ার্সগুলো হয়, ওদেরও ওইগুলো থেকে ইনকাম হয়ে থাকে। হ্যাঁ তো হ্যাঁ, তো ওইটাও টাইম কনজিউমিংই হচ্ছে। তো এবার ওইটাতে যদি ওরা টাইম না দেয় তাহলে সেটা ওদের জন্য লস হবে। সে তো হবেই। প্রফেশনালি দে আর দেখো, somebody's loss has to be somebody's profit. এক্স্যাক্টলি। ব্যালেন্স শিট সবসময় দুদিকে সমানই থাকবে আমাদের জীবনে, অন্যথা হবে না, ইমব্যালেন্স হতে পারে না। তো আমি এই কারণেই বললাম যে যারা এটা করছে, যারা তোমাদের অ্যাটেনশন ড্র করে তাকে কমার্সে কনভার্ট করছে, এটা তাদের ধর্ম, এটা তাদের কাজ, আমি তাদের খারাপ বলছি না। কিন্তু তোমরা নিজেদের অ্যাটেনশন সেখানে দিয়ে একজন কনজিউমার হিসেবে যখন তুমি অনেকটা অ্যাটেনশন দিয়ে ফেলছো, আর তোমাদের অ্যাটেনশন স্প্যান, মানে তোমরা জানো আজ কতটা সময় অ্যাটেনশন দিচ্ছ, যেটা 5 থেকে 10 বছর আগে মাত্র 150 সেকেন্ডের অ্যাটেনশন স্প্যান ছিল, সেটা কমে গিয়ে 45 সেকেন্ড হয়ে গেছে মানে একজন মানুষের। আর সেই 45 সেকেন্ডস তোমরা এদেরকে দিয়ে দিচ্ছ, একে অন্যের জন্য অ্যাটেনশন আর থাকছেই না। কি করবে তখন? এছাড়া এর অন্য নেগেটিভ এফেক্ট থাকবে, তার ইমপ্লিকেশনস থাকবে, যেগুলো আজ আমরা দেখতে পাচ্ছি। আমি একটা শোতে একটা ছেলেকে ডেকে, সে MBA ক্লাসের এক স্টুডেন্ট ছিল, তাকে ডেকে এনে কিছু লেখাতে শুরু করেছিলাম। সে 10টা আইটেম মতো লিখেছিল, যার মধ্যে 8টা স্পেলিং ভুল ছিল। এটা অ্যাটেনশন স্প্যানেরই অংশ। পৃথিবীতে সব কিছুরই কারণ আর ফলাফল আছে। পৃথিবীতে এমন কিচ্ছু নেই, এমনকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডেও, সেখানে এমন কিছুই ঘটে না যা কারণ ফলাফল তত্ত্বের বাইরে। স্যার, আমি ফেব্রুয়ারিতে একটা ইন্সপায়ারিং উইথ ক্লাব স্টার্ট করেছিলাম। যেমন গ্রাম, কিছু এমনও গ্রাম আছে যারা এখনো পেছিয়ে, যেখানে এখনো টেকনোলজি পৌঁছয়নি। তো আমরা টিম বানিয়ে একটা বোট ক্যাম্প স্টার্ট করেছিলাম, যাতে টেকনোলজির সাহায্যে গ্রামের মানুষের বেশি করে উন্নতি হতে পারে। আর তো এইগুলোই করেছিলাম। মানে প্রথম দিন ছিল আমাদের, আমরা সমস্ত গ্রামের লোকেদের ডেকেছিলাম আর ওদেরকে বললাম যে আপনারা টেকনোলজি ইউজ করে গ্রামের সমস্যার সমাধান করতে পারেন। মানে বাচ্চাদের ডাকলাম, ক্লাস 10, 11, 12-এ তারা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায়, সায়েন্স, মেডিকেল, কমার্স। কিন্তু আমরা যখনই কিছু বলতে যেতাম, লোক প্রথম দিন আসতো, কিন্তু তার পরের দিন এসে বলতো যে এগুলো সব ফালতু জিনিস। এই রোবোটিক্স শেখানো, অ্যাওয়ারনেস ভিডিও, এডুকেশনাল ভিডিও তৈরি করে ওদেরকে দেখাতাম, কিন্তু ওরা চলে যেত। আমি আবার স্টার্ট করতে চাই, কিন্তু তাতে যেটা সমস্যা হচ্ছে যে বুঝতে পারছি না ওদেরকে কি করে প্রেজেন্টেশন করব। সবার আগে ওনাদের যে বেসিক নেসেসিটি সেটা পূরণ করতে হবে। সেটা যতক্ষণ না পূরণ হবে না, মানুষের এটাই হিউম্যান নেচার বলা যেতে পারে, আমার কাছে খাবারের ব্যবস্থা ভালো করে নেই, আমি ভালো করে জামা কাপড় পরতে পাই না। তুমি যে কথা বলছো এই যে কম্পিউটার বা ওই ধরনের, সেটা তো অনেক পরের কথা, তাই না? আর যে কথাটা আমার মাথার ভেতরে যেতেই পারে না আমার মনে, সেটা আমি বুঝতেই পারি না, তাই সহজেই বোর হয়ে যাই। আজ আমরা কি করে থাকি? বসে বসে বোর হয়ে যাচ্ছি, ভীষণ বোর লাগছে, খুব বোর লাগছে। বোর হয়ে কি করছি আমরা? কি করা যায়? ইনস্টাগ্রামে চলে গেলাম, রিল স্ক্রোল বা অন্য কিছুতে লগ ইন করে নিলাম,
এইভাবে খানিকটা সময় তো আনন্দে থাকা যায়, তারপর আবার বোর হয়ে যাই। বোর হয়ে পড়ি কি না, এই হিউম্যান নেচারটাকে একটু বোঝার চেষ্টা করো। এটা ছাড়া মানে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যদি আমরা যাই তাহলে প্রকৃতি আমাদের শাস্তি দেবে, এটাই প্রকৃতির নিয়ম। স্যার আমার একটা কোশ্চেন আছে, এই যে আপনার মতে একজন স্টুডেন্টের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টে স্কিল কি হওয়া উচিত? ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ, আর সেটার জন্য ইউ হ্যাভ টু লার্ন হাউ টু লিভ ইন দ্য প্রেজেন্ট। দ্বিতীয় হলো ডিসিপ্লিন, আজকের কাজ আজকেই করে ফেলা অবশ্যই, এখনকার কাজ এখনই করা, দেয়ার ইজ নো টুমরো। অ্যান্ড থার্ড ইজ টু রিমেইন হেলদি। দিজ আর 3 থিংস টু মাই মাইন্ড: হেলথ, কনসেন্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন স্যার ফর আ যদি স্টুডেন্ট। আই রিপিট, স্যার আপনি যদি আপনার 20 বছরের আপনিটাকে অ্যাডভাইস দিতে চাইতেন তো কি অ্যাডভাইস দিতেন? আজকে যদি আমাকে রিওয়াইন্ড করতে হয় তো আমি যা শিখে এসেছি 50 বছর বয়সের পর, যে ট্রাই টু লিভ ইন দি প্রেজেন্ট, সেটা আমি সেই সময় করতাম। কিন্তু যদি পুরনো কথা মনে করি তাহলে রিগ্রেট হয়, আর ফিউচারের কথা ভেবে অ্যাংজাইটি ক্রিয়েট হয়। দুটোই খুব খারাপ। স্যার আপনি যখন ফেলড হয়েছিলেন তখন আপনি কিভাবে নিজেকে মোটিভেট করেছিলেন? হার মানবো না, জেদ ধরলাম যে সাকসেসফুল হতেই হবে, জেদ ধরলাম যে ধার শোধ করতে হবে, জেদ ছিল, সেটাই কাজে লেগেছে। টেকনোলজি কি আমাদের সোসাইটিকে স্মার্ট করছে নাকি নাকি আমাদের বেশিরভাগ ডিস্ট্র্যাক্ট বা ডিভাইড করছে? স্মার্ট তো অবশ্যই করছে আমাদের, ইয়েস স্যার। কিন্তু আমাদের নিজেদের মস্তিষ্কের যে অ্যাসেট আছে, যা প্রকৃতি আমাদের দিয়েছে, সেগুলো ব্যবহার করার থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। ইয়েস স্যার। উইথ দ্য রেজাল্ট, আগামীতে যে সময় আসছে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে এবং আমাদের সমাজকে যেভাবে আমাদের সামলানো উচিত বা কন্ট্রিবিউট করা উচিত, সেটা আমরা আর করতে পারবো না। তাই নিজেকে ব্যবহার হওয়া থেকে রক্ষা করো আর টেকনোলজিকে ঠিক করে ব্যবহার করা শেখো। তাহলে মোটামুটি আমরা আলোচনা করেছি বেশিরভাগ প্রশ্ন নিয়েই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন। আমি অবশ্যই উপকৃত হয়েছি, কারণ আমি বেশ কিছু জিনিস শিখেছি। কিন্তু আমি কথা বলেই শেষ করব যে যদি আমরা জ্ঞানের দিক থেকে একটু গতি পেয়ে থাকি, জ্ঞান আহরণের ক্ষেত্রে বা টেকনোলজিকে বোঝার ক্ষেত্রে যদি আমরা স্পিড পেয়ে থাকি, বোঝার ক্ষেত্রে আমরা গতি হারিয়েছি। এমনকি বেশ কিছু এমআরআই স্ক্যান থেকে জানা যাচ্ছে যে অনবরত স্ক্রিন এক্সপোজার থেকে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে সামনের অংশটা, যা এমপ্যাথি, জাজমেন্ট আর ক্রিয়েটিভিটিকে নিয়ন্ত্রণ করে, তার অ্যাক্টিভিটি কম হয়ে যাচ্ছে। এর অর্থ হলো এটাই যে আমরা স্মার্ট তো হচ্ছি, আগে যতটা আমরা সংবেদনশীল ছিলাম সেই সংবেদনশীলতা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা বাইরের দুনিয়ার সঙ্গে এখন কানেক্টেড আছি, কিন্তু নিজের থেকে ডিসকানেক্টেড হয়ে গেছি। তো নিজের সাথে, নিজের অন্তরের সাথে আবার কানেক্টেড হওয়া শেখো। এ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।